ওয়েলকাম ব্যাক। আমি আবার চলে এসেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। সেখানে আমরা আলোচনা করব ইলেকট্রিসিটি নিয়ে। ইলেকট্রিসিটিটা 3 নম্বর ভিডিও। চলো দেখে নিই কী কী আজকে এই বিষয়ে আলোচনা হবে। চলো তাহলে শুরু করা যাক। আজকের ফার্স্ট টপিক সেটা হচ্ছে রোধের সমবায়। এই রোধের সমবায়টা কি জিনিস? ফার্স্ট আমরা রোধটা কি সেটা বুঝি। এর আগে আমরা জেনেছি যে রোধ হচ্ছে কোনো একটা পরিবাহীর বাধা। তার মানে প্রত্যেকটা পরিবাহীর মধ্যে দিয়েই কিছু না কিছু বাধা তো থাকবেই। তার মানে সেটাই তো তার মানে আমার রোধ। তাহলে যে কোনো পরিবাহীর যেটা বাধা থাকবে সেটাই তো রোধ। এরকম তো হতে পারে না কোনো পরিবাহী যার মধ্যে কোনো বাধা নেই, তাই তো? হতে পারে না এরকম। তাহলে প্রত্যেকটা পরিবাহীরই কি হয়েছে, আমাদের কিছু না কিছু রোধ রয়েছে। তার মানে পরিবাহীর মধ্যে আমাদের রোধ সামান্য হলেও থাকবে, সামান্য না অনেকটাই থাকে। তো আমরা আজকে সেই রোধগুলো কিভাবে কানেক্ট করতে পারি, বা সহজ হিসেবে তোমরা ভাবো যে আমি দুটো বা তিনটে তার কিভাবে জয়েন করতে পারি। তার মানে তো পরিবাহী, আর পরিবাহীর মধ্যে যেহেতু রোধ আছে তাহলে সেটাও আমরা রোধ হিসেবে ভাবতে পারি। আমরা 3 রকমের 3টে তার নেব। সেই তারগুলোকে আমরা কিভাবে যোগ করতে পারবো। তারগুলো জয়েন করা বোঝো নিশ্চয়ই। এবার সেই তারগুলো জয়েন করার উপর বেস করে আমাদের রোধের সমবায় হয়। আমাদের রোধের মোট 3 রকমের রোধ সমবায় হয়। কি কি জেনে নিই। 1 শ্রেণী সমবায়, 2 সমান্তরাল সমবায়, 3 মিশ্র সমবায়। এই 3 রকম ভাবে আমরা একটা তার, 3টে তারকে বা দুটো তারকে কানেক্ট করতে পারি। আমি 3টে তার নিচ্ছি মিনিমাম, সেখানে 3-এর বেশি হতে পারে, 4ও হতে পারে, 5ও হতে পারে, যত খুশি হতে পারে। নিয়মটা যেমন। আমরা ফার্স্ট যে সমবায় সেই সমবায় সম্পর্কে চলে যাই আলোচনায়। চলো তাহলে এবার আমরা শ্রেণী সমবায় সম্পর্কে ভালো মতো জেনে নিই। ঠিক আছে, আমি এখানে 3টে পেন নিয়েছি, 1 2 3। ভাবতে পারি এই 3টে হচ্ছে 3টে পরিবাহী। পরিবাহী মানে এর আগে বলেছি তার। তো এই তারগুলোকে এগুলোকে আমরা ভাবছি 3টে তার। এই 3টে তারকে আমরা কিভাবে জয়েন করতে পারি। প্রথম যে জয়েন করার পদ্ধতি সেটা হচ্ছে একটার শেষ আর একটার শুরু। এটার শেষ এটার শুরু, এইভাবে যদি আমি জয়েন করি, এই যে জয়েন করার সিস্টেম বা এই যে জয়েন করার পদ্ধতি, একেই বলা হয় হচ্ছে শ্রেণী সমবায় পদ্ধতি। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার এই শ্রেণী সমবায়ের কি বৈশিষ্ট্যগুলো হয় সেগুলো আমরা জেনে নিই। তার আগে আমি একটু ছবিগুলো দেখিয়ে দিই তোমাকে। ঠিক আছে, চলো দেখো। এখানে আমি 3টে রোধ নিয়েছি, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, একটা হচ্ছে R3। এবার কি করব, সেই 3টেকে আমি যেই পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতেই হচ্ছে যুক্ত করব। চলো যুক্তটা করে দিই। ঠিক আছে, প্রথম যে রোধটা তার মান হচ্ছে R1, তারপরের রোধটা তার মান হচ্ছে R2, তারপরের যে রোধটা তার মান হচ্ছে R3। মনে করলাম যে কারেন্ট এর মধ্যে দিয়ে তড়িৎ পাঠিয়েছি। তড়িৎটার প্রবাহ মাত্রা কত? I। আইটা কি? আইটা হচ্ছে প্রবাহ মাত্রা। প্রথম রোধ টপকাবে, সেখানে রোধ হচ্ছে R1, তারপরে রোধ R2, তারপরে রোধ R3। আমি ধরে নিচ্ছি যে প্রথম যে রোধ তার শুরু আর শেষ বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে V1। ভালো মতো হিসেব করো। R1 রোধের প্রথম শুরু আর শেষ এই দুজনের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে V1। একই রকম ভাবে R2 রোধের প্রথম আর শেষ বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে V2। R3 রোধের প্রথম আর শেষ বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে V3। ঠিক আছে, এই হচ্ছে আমার শ্রেণী সমবায় পদ্ধতি। এবার এই শ্রেণী সমবায় পদ্ধতির ক্ষেত্রে কারেন্টগুলো কেমন হয়, রোধ কেমন হয়, সেটা হচ্ছে কি হয় একটু জেনে নিই। প্রথম বৈশিষ্ট্য, প্রতিটি রোধের প্রবাহ মাত্রা একই হবে। 2 নাম্বার, প্রতিটি রোধের বিভব পার্থক্য আলাদা হবে। আর যে তুল্য রোধটা হবে তার মান বৃহত্তম যে রোধ তার থেকেও অনেকটাই বড় হবে। তাহলে কি শিখলাম, যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দুটো জিনিস জানলাম। কি? নাম্বার 1, যে শ্রেণী সমবায়ের প্রত্যেকটা রোধের বিভব পার্থক্য আলাদা। আর 2 নাম্বার কি শিখলাম, যে প্রতিটা রোধের ক্ষেত্রেই
প্রবাহ মাত্রাটা একই থাকে। ক্লিয়ার? ঠিক আছে, আমি ধরলাম যে এই বিন্দু এটা প্রথম শুরু বিন্দু আর এটা হচ্ছে শেষ বিন্দু। এটা এ বিন্দু ধরছি, এটাকে বি বিন্দু ধরছি। তাহলে এই এ আর বি এর মধ্যেই তো পুরো রোধটা রয়েছে, তিনটে রোধই রয়েছে। এই এ আর বি বিন্দুর মধ্যে ধরলাম বিভব পার্থক্য হচ্ছে ভি। এই কথাগুলো তোমরা সুন্দর করে ভাষায় লিখে নেবে, খাতা কলম সঙ্গে সঙ্গে রাখবে, দেখে দেখে লিখে নেবে। তাহলে এই ভি আর এই ভি1 ভি2 ভি3 এর মধ্যে কি সম্পর্ক? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভি, ক্যাপিটাল ভি মানে হচ্ছে ভি1 প্লাস ভি2 প্লাস ভি3। এই তিনটে মিলেই তো মোট বিভব পার্থক্য। আর মোট বিভব পার্থক্য আমি ধরেছি কত? এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে মোট বিভব পার্থক্য কত ধরেছি? ভি। তাহলে ভি ইকুয়াল টু ভি1 প্লাস ভি2 প্লাস ভি3। ঠিক আছে? আচ্ছা, এবার সূত্রটা শিখে নিই। শিখেছি আমরা ওহমের সূত্র। কি শিখেছি? যে প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদ কি হয়? প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদ হচ্ছে সমানুপাতিক হয়। এবং তার গাণিতিক রূপ কি ছিল? তার গাণিতিক রূপ ছিল হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। এটাই তো ছিল। তাহলে প্রথম যে সিরিজটার প্রথম যে রোধ, তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে হবে হচ্ছে ভি1 ইকুয়াল টু হচ্ছে আই, তো প্রত্যেকের ক্ষেত্রে সমান বলেছি, তাই না? প্রবাহ মাত্রা প্রত্যেকের ক্ষেত্রে সমান। তাহলে ভি1 ইকুয়াল টু হবে আই, আর এর রোধ কত? আর1। তাহলে আই আর1। ভালো কথা। একই রকম ভাবে ভি2 কত হবে? আই আর2। ভি3 কত হবে? ভি3 হবে হচ্ছে আই আর3। ক্লিয়ার? এইটুকুতে কারো অসুবিধা আছে? আচ্ছা, এবার আমি এই তিনটে রোধের বদলে একটা রোধকে লাগাতে চাইছি, যার কাজ হবে এরা যে যে ভোল্টেজ তৈরি করেছে সেই সেম ভোল্টেজ এও তৈরি করবে। তাহলে আমি একটা তুল্য রোধ নিতে চাইছি। তুল্য রোধ কেন বলছি? যে এদের তিনজনের কাজ ও একাই করবে, সেজন্য একে বলছি আমরা তুল্য রোধ। তাহলে একদম সেম টু সেম একটা রোধ নেব, যার কি হবে? যার মধ্যে দিয়ে ওই একই আই কারেন্ট যাবে এবং দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ভি হবে, এবং এর রোধটা ধরে নিলাম হচ্ছে আর, ক্যাপিটাল আর হবে, শুধু ক্যাপিটাল আর। ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে ওহমের সূত্র পড়বে। তাহলে এর ক্ষেত্রে ওহমের সূত্রটা কি? এর ক্ষেত্রে ওহমের সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু আই আর। ঠিক আছে? এবার এই মানগুলো আমি পুট করছি হচ্ছে এইখানটায়। ঠিক আছে? এই যে সমীকরণ লাইনটা পেয়েছি আমি, এই লাইনটাতে আমি এই মানগুলো পুট করছি। তাহলে এই লাইনটাই যদি এখানে লিখতে চাই, তাহলে ভি, এই যে ভি ইকুয়াল টু আমরা কি পেলাম? ক্যাপিটাল আই ক্যাপিটাল আর ইকুয়াল টু ভি1 মানে কি পেয়েছি? আই আর1 প্লাস ভি2 মানে কি পেয়েছি? আই আর2। ভি3 মানে কি পেয়েছি? আই আর3। সকলের আই দেখো, এর কাছে আই আছে, এর কাছে আই আছে, এর কাছে আই আছে, এর কাছে আই আছে। তাহলে আই কি করলাম? বাদ দিয়ে দিলাম। তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু কি দাঁড়ালো? আর1 প্লাস আর2 প্লাস আর3। এইটাকে বলে তুল্য রোধের সমীকরণ। তুল্য রোধ কি বললাম? যে এই তিনজনের কাজ একাই করছে এই রোধটা, সেটাকে তুল্য রোধ বলছি। সেই তুল্য রোধ বের করতে গেলে কি করতে হবে? শুধু যে রোধগুলো দিয়েছে সেই রোধগুলোকে যোগ করতে হবে। অবশ্যই এটা কোন পদ্ধতির ক্ষেত্রে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। এবার এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? প্রথম প্রশ্ন হচ্ছে গাণিতিক প্রশ্ন, যে তোমাকে তিনটে রোধ দিয়ে দিল, একটা 5 ওহম, একটা 10 ওহম, একটা 15 ওহম। তোমাকে জিজ্ঞেস করছে যে এদের তুল্য রোধটা কত হবে যদি এদেরকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। তাহলে শ্রেণী সমবায় যুক্ত করলে কি করতে হয়? সরাসরি যোগ করতে হয়। 5, 10, 15 যোগ করলে হবে 30, তাই তো? উত্তর হয়ে যাবে খুব সহজ। আচ্ছা, তোমাকে এবারে প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? যে এমন একটা সমবায় তৈরি করো যেখানে তুল্য রোধের মানটা সমবায়ের যে সব থেকে বড় মান তার থেকেও বড় হয়। তাহলে এখানে দেখো, এই যে আর3 মানটা ধরলাম, আর3 মানটা সব থেকে বড়, তাহলে এর থেকেও তো আর এর মান বড়, কেন আরো তো কিছু যোগ করতে হচ্ছে ওর সঙ্গে, তাই না? আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরলাম একটা ওহম 5 ওহম, একটা 10 ওহম, একটা হচ্ছে 15 ওহম। এই তিনটের যদি তুল্য রোধ বের করতে চাই, তাহলে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ হবে 5 যোগ 10 যোগ 15 সমান কত? 30 ওহম। তাহলে এই 30 ওহমটা এবার কি দেখছি সম্পর্কটা? যে এই যে তুল্য রোধের মানটা, সেটা যে রোধগুলো দেওয়া ছিল তাদের মধ্যে যেটা সব থেকে বড়
তার থেকেও এটা হচ্ছে বড় হয়, তাই তো? এবার একটু দেখে নিই যে এই যে শ্রেণী সমবায়টা আমরা কোথায় কোথায় ব্যবহার করি, শ্রেণী সমবায় আমরা কোথায় লাগাই, আমরা যদি দৈনন্দিন জীবনে দেখতে চাই তাহলে কোথায় লাগাই আমরা? তোমরা একটু গেস করো, তারপরে দেখো কি কি আসছে। চলো এবার তাহলে আমরা চলে যাই হচ্ছে সমান্তরাল সমবায়। আবার সেই তিনটে রোধ নিয়েছি আমি, আমার হাতে তিনটে পেন আছে, আমি ভাবছি এই তিনটে পরিবাহী বা তার, সেই পরিবাহী তিনটেকে আমি এবার আগের মাস যেমন শ্রেণী সমবায় করেছিলাম এরকম পরপর যোগ করে, এবার আর এই পদ্ধতিতে যাচ্ছি না, এবার অন্য পদ্ধতিতে জয়েন করছি। কেমন করে জয়েন করছি বলছে, প্রত্যেকের মুখটা একই জায়গায় আর এইগুলো সব একই জায়গায় জয়েন করতে হবে। বুঝতে পেরেছো যে সবার মুখগুলো একই জায়গায় আর শেষ প্রান্তগুলো একই জায়গায়, এইভাবে যদি জয়েন করি এই জয়েনটাকে বলা হয় হচ্ছে সমান্তরাল সমবায়। বোঝা গেছে? তাহলে আমি এখানে তিনটে রোধ নিয়ে দেখাচ্ছি, দুটো রোধ দিয়েও হতে পারে যে দুটো রোধের মাথা মাথা যোগ করবো আর শেষ শেষ যোগ করবো, এইভাবে যোগ করতে পারি। তাহলে এরকম দুটো তিনটে চারটে যে কোনো রোধের, অনেকগুলো রোধের যদি মুখ একসাথে জয়েন করি এবং শেষটা একসাথে জয়েন করি তাহলে এইরকম জয়েনকে আমরা বলি হচ্ছে সমান্তরাল সমবায়। চলো ক্যালকুলেশন দেখি। আমি এখানে তিনটে রোধ নিয়েছি, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2, একটা হচ্ছে R3। এই R1, R2, R3 যদি আমি সমান্তরাল সমবায় যুক্ত করি তাহলে কি হবে? তাহলে ছবিটা এরকম হবে। সবাই দেখো একটা বিন্দুতে গিয়ে জয়েন হয়েছে। ধরলাম প্রথমটা হচ্ছে R1, তারপরটা হচ্ছে R2, তারপরটা হচ্ছে R3। ঠিক আছে, এর মধ্যে দিয়ে সেই একই নিয়ম, I প্রবাহ মাত্রার কারেন্ট গেল, প্রবাহ মাত্রা I প্রবাহ মাত্রার কারেন্ট গেল। এবার হচ্ছে এই যে এরও শুরু বিন্দু, এটা এটা শুরু বিন্দু, এটা শেষ বিন্দু, পরের রোধটারও এটা শুরু বিন্দু, এটা শেষ বিন্দু, পরের রোধটারও এটা শুরু বিন্দু, এটা শেষ বিন্দু। এবার এই যে তিনটে করে রোধ নিচ্ছি, প্রত্যেকের শুরু আর শেষ যদি একই হয় তাহলে প্রত্যেকের কি একই হবে? প্রত্যেকের ক্ষেত্রে বিভব পার্থক্যটা একই হবে। তার বিভব পার্থক্য কি হলো? হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে বিভব পার্থক্য হচ্ছে কত? ভি। বিভব পার্থক্য যদি একই হয় তাহলে আলাদাটা কি হবে? আলাদা হচ্ছে প্রবাহ মাত্রা হবে। আমি বলেছিলাম আই প্রবাহ মাত্রায় কারেন্ট যাবে, তাহলে আই গিয়ে এখানে রাস্তায় আই এত দূর এসেই দেখছে যে রাস্তা তিনটে আছে, এদিক দিয়েও যাওয়া যেতে পারে, এদিক দিয়েও যাওয়া যেতে পারে, এদিক দিয়েও যাওয়া যেতে পারে। প্রত্যেক রাস্তায় কিছু না কিছু বাধা রয়েছে, বাধাগুলোকে আমরা রোধ বলি, তাই তো? ধরে নিলাম যে প্রথম যে রাস্তা দিয়ে যাবে যেটুকু কারেন্ট যাবে সেটা হচ্ছে I1, তারপরের যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে I2, তারপরের যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে I3। ক্লিয়ার? এই I1, I2, I3, R1, R2, R3। এবার আমি জেনে নিই যে এদের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে। তাহলে কি শিখলাম? সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দুটো জিনিস শিখলাম, তাই তো? কি শিখলাম? যে সমান্তরাল সমবায়ের প্রত্যেকটা রোধের মধ্যে দিয়েই একই বিভব পার্থক্য থাকবে প্রত্যেকটা রোধের ক্ষেত্রে, কিন্তু প্রবাহ মাত্রাটা প্রত্যেকটা রোধের ক্ষেত্রে আলাদা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি ক্যালকুলেশন। আমরা সবার প্রথমে ওহমের সূত্র, ওহমের সূত্র, ওহমের সূত্রে কি? যে ভি প্রপোর্শনাল টু আই ছিল, ভি ইকুয়াল টু আই আর হয়েছিল আমাদের ক্যালকুলেশন করার পর। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে আই ইকুয়াল টু কি হবে? আই ইকুয়াল টু হবে হচ্ছে ভি বাই আর। তাহলে প্রবাহ মাত্রা মানে কি বের করতে পারবো? বিভব পার্থক্য বাই হচ্ছে রোধ, তাই তো? এবার আমরা সেই একই জিনিস এইখানে অ্যাপ্লাই করতে চলেছি। সবার প্রথমে আগে বলো যে আমার একটা জিনিস এখানে জানি, কি জিনিস? যে এই আইটাই তিনটে ভাগে ভাগ হয়েছে, তার মানে ক্যাপিটাল যে আই প্রবাহ মাত্রা সেটা তিনটে জিনিসের যোগফল। কি কি? I1, I2, I3। I1 প্লাস I2 প্লাস হচ্ছে I3, এই তিনটে মিলেই তো আই, তাই তো? আচ্ছা, এবার আমি প্রথম রোধের ক্ষেত্রে মানে প্রথম যে রোধটা তার ক্ষেত্রে ওই ওহমের সূত্র অ্যাপ্লাই করতে চলেছি। তো প্রথম রোধের ক্ষেত্রে আই যদি বের করতে চাই কত হবে? প্রথম রোধটার ক্ষেত্রে প্রবাহ মাত্রা কত? I1, তাহলে I1 ইকুয়াল টু কি হবে? I1 ইকুয়াল টু হবে হচ্ছে ভি বাই আর হয়, তো এদের দুজনের বিভব পার্থক্য কত? ভি আছে, প্রত্যেকের ক্ষেত্রে বিভব পার্থক্য একই, তাহলে ভি বাই রোধ কত প্রথমটার জন্য? R1। একই রকম ভাবে যদি দ্বিতীয়টার হিসাব করি তাহলে I2 বের করতে পারবো একই রকম ভাবে ভি বাই R2, I3 বের করতে পারবো ভি বাই R3।
অসুবিধা আছে? এবার এই মানগুলো আমি কি করছি, এই সমীকরণটাতে পুট করে দিচ্ছি। আমার পাশে জায়গা নেই, আমি এই পাশে ফোল্ড করছি। তাহলে আচ্ছা, আরেকটা এটা করার আগে তুল্য রোধের হিসেবটা নিয়ে নিতে হবে, যে আমি এই তিনটে রোধের বদলে আমি একটা রোধ নেব, যার ক্ষেত্রে প্রবাহ মাত্রা হবে আই আর বিভব পার্থক্য হবে হচ্ছে ভি, আর রোধটাকে ধরে নিলাম হচ্ছে আর হবে। তাহলে কেমন সব ছবি হবে? একটাই ছবি হবে, এখানে আর হবে, বিভব পার্থক্য ভি হবে, আর প্রবাহ মাত্রা আই হবে। ধরলাম যে এই তিনজনের বদলে এই একাই কাজটা করবে, তাহলে এটাকে তুল্য রোধ বলবো আমরা। সেই তুল্য রোধের ক্যালকুলেশন এবার কি করে হবে? এর ক্ষেত্রে ফর্মুলা ফেললে কি হবে? I ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। এবার এই মানগুলো আমরা কি করছি, এটা এইখানে বসিয়ে দিচ্ছি। তাহলে সবার প্রথমে ছিল আই এর মান কি পেয়েছি? ভি বাই আর সমান সমান আই ওয়ান এর মান কত? ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু প্লাস ভি বাই আর থ্রি। প্রত্যেকের মান বসিয়ে দিয়েছি এখানটায়। সবার কাছে ভি আছে, ভি কমন আউট। তাহলে ওয়ান বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। এই যে আর, এটাকে কি বলে? তুল্য রোধের সমীকরণ। তুল্য রোধের সমীকরণ, ঠিক আছে? তো এই যে তুল্য রোধের সমীকরণ, এটা কি কাজে লাগবে আমার? অবশ্যই যেগুলো অঙ্ক করতে দেবে তোমাকে, আবার সেই একই রকম অঙ্ক দেবে, একটা 5 ওহম, একটা 10 ওহম, একটা 15 ওহম, এরকম যে কোনো তিনটে রোধ দেবে, তাদের তুল্য রোধ বের করতে হবে। এবার এই ক্যালকুলেশনে আমরা দেখতে পাবো যে এইখানে যদি মানগুলো বসাই, আমরা বসিয়ে উত্তর যেটা আসবে, এটা হচ্ছে ক্যাপিটাল আর। সেই আর এর মান বের করতে হবে, কিন্তু আমাকে সবসময় এই আর ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। এই আরটা, এটাকে তুল্য রোধ বের করা বলে। এই তুল্য রোধ যখন বের করবো, দেখতে পাবো কি? দেখতে পাবো যে এই তুল্য রোধের মানটা কি হচ্ছে, যে তিনটে রোধ তোমাকে দিয়েছে বা যে দুটো রোধ দিয়েছে, তাদের যে সব থেকে ছোট মানটা রয়েছে, তার থেকেও তুল্য রোধের মানটা কি হয়? ছোট হয়। তাহলে আমি দুটো জিনিস শিখলাম। কি কি শিখলাম? যে যদি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে করি, তাহলে কি হয়? তুল্য রোধের মানটা বৃহত্তম যে রোধ, তার থেকেও বড় হবে উত্তর। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মানটা, যেটা সব থেকে ছোট রোধ, তার থেকেও ছোট উত্তর আসবে। এটা একটু মনে রাখবে। ক্যালকুলেশন করার পরে তুমি যদি দেখো যে সব থেকে ছোটোর থেকে তোমার ছোট আসেনি, তার মানে তোমার অঙ্কটাতে একটু ভুল রয়েছে, ক্যালকুলেশন শুধরে নিতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, তোমরা আগেরটাও দেখলে তুল্য রোধের ফর্মুলাটা খুব সহজ ছিল, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এর ক্ষেত্রে একটু কঠিন। তাহলে তোমাদের হিসেবে কোনটা অঙ্ক আসা উচিত? অবশ্যই অঙ্ক এটা থেকেই আসবে, ওটা খুব সহজ, তাই না? শুধু যোগ করলে উত্তর হয়ে যায়। ওই অঙ্কটা নিশ্চয়ই দেবে না পরীক্ষায়। সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমার এই সমান্তরাল সময়ের তুল্য রোধ বের করতে দেয়। ঠিক আছে, অঙ্কগুলো তোমরা বাড়ি থেকে দেখে নিও। আচ্ছা, এবার এই সমান্তরাল সমবায় আমরা কোথায় কোথায় ব্যবহার করব, সেটা আমরা জেনে নিই। চলো আমরা নেক্সট টপিক সম্পর্কে আলোচনা করি। নেক্সট টপিকটা হচ্ছে জুলের সূত্র। তো জুলের সূত্র জানার আগে আমি একটু অন্য জিনিসে যাচ্ছি, অফ টপিকে যাচ্ছি। কি যাচ্ছি? যে একটা পরিবাহী, আমি একটু বড় করে মোটা করে দেখাচ্ছি, সেই পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন ছুটে ছুটে যাবে, তাই তো? তবে তো আমরা তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে বলবো। ইলেকট্রন ছুটে ছুটে যেতে যেতে মাঝখানে মাঝখানে কিছু বাধা রয়েছে। বাধা মানে আমরা কি বলছিলাম যেন? রোধ, তাই তো? তো এই ইলেকট্রনগুলো যেতে গিয়ে কি হবে? রোধে বাধা পাবে, তাই তো? সেই রোধে বাধা যখন পাবে মানে ধাক্কা খাবে। এবার যে কোনো জিনিসে যদি আমি ধাক্কা খাই, সঙ্গে সঙ্গে আমার শক্তির কিছুটা ক্ষয় হয়। এবার আমরা জানি শক্তি কখনো মানে নষ্ট হয় না। তাহলে আমি যে ধাক্কা খেলাম, আমার শক্তিটা ক্ষয় হয়ে অন্য কিছু শক্তিতে তৈরি হলো। বলছে কি শক্তি তৈরি হলো? বলছে এখানে জানতে হয় যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে আমি এবার সেটা প্রয়োগ করতে চাইলাম, একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট পাঠাচ্ছি। কি দেখতে পাচ্ছি? জুল দেখলো, আমি তো দেখতে পাইনি। জুল দেখলো, কি দেখলো? যে পরিবাহীর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, তখন পরিবাহীটা কি হচ্ছে? কিছুটা হলেও গরম হয়ে উঠছে। এটার বাস্তব উদাহরণ আমরা কি দেখি? বাইরে যদি বাল্ব জ্বালিয়ে রাখি, ফ্যান অনেকক্ষণ ধরে চালিয়ে রেখেছো, কোনো একটা বৈদ্যুতিক যন্ত্রপাতি অনেকক্ষণ ধরে চালিয়ে রেখেছো, কি হয়? গরম হয়ে যায়। কেন গরম হয়ে যায়? ওইগুলো আসলে একটা করে রোধ, সেগুলো বাধা দিচ্ছে কারেন্টকে বাধা দেওয়ার ফলে কি হচ্ছে? কিছু পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। হচ্ছে জুল। এই তাপ শক্তিটা কার কার ওপর নির্ভর করে এবং কেমন করে নির্ভর করে, সেটা উনি বলেছিলেন। এগুলোই হচ্ছে জুলের সূত্র। জুল তিনটে সূত্র বলেছিল। কি বলেছিল? একটা পরিবাহী
এই একটা পরিবাহী, তার মধ্যে কি কি জিনিস থাকে বলছে আই কারেন্ট যদি যে থাকে তাহলে এর মধ্যে কিছুটা রোধ থাকবে, তাই তো? কি হবে, কিছু সময় ধরে যাবে, কারেন্ট তো কিছু সময় ধরে যাবে, বলছে কি সময় ধরে যাবে, সেই সময়টাকে আমরা টি ধরলাম। পরিবাহীর রোধ হচ্ছে আর, ওর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে আই। এবার এর মধ্যে দেখা গেল যে এইচ পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হলো। তাহলে এই যে তাপ শক্তিটা, এটা বাকি যে সম্পর্ক মানে জিনিসগুলো রয়েছে তার সেগুলোর উপরে কিভাবে নির্ভর করে, এটাই হচ্ছে আমাদের জুলের সূত্র। এক এক করে আসবো। জুল 3টে সূত্র বলেছিল। ফার্স্ট ল কি বলছিল, যে এই যে উৎপন্ন তাপটা সেটা প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, মানে H প্রপোর্শনাল টু I স্কয়ার। ভালো মতো দেখে নাও, উৎপন্ন তাপটা কি হবে, প্রবাহ মাত্রার বর্গের সঙ্গে সমানুপাতিক হবে। মানে প্রবাহ মাত্রা যদি বেড়ে যায় তাহলে তাপ তার স্কয়ার হিসেবে বাড়বে। বুঝতে পেরেছি তো? আচ্ছা, এইখানে আরেকটা কথা এখানে উল্লেখ করে দিতে হবে, সেটা কি, বাকি যে দুটো জিনিস রয়েছে সেগুলোকে পাল্টানো চলবে না। কি কি পাল্টানো চলবে না, আর আর টি, এগুলো কি হবে, স্থির হবে। এবার এটাকে ভাষায় বলতে হবে আমাকে, আমি তো শর্টকাটে লিখে ফেললাম। ভাষাটায় কি বলবো তাহলে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে উৎপন্ন তাপ, কোনো পরিবাহীর মধ্যে উৎপন্ন তাপ কি হবে, সেই পরিবাহীর যে প্রবাহ মাত্রা তার বর্গের সমানুপাতিক হবে। কখন, যদি পরিবাহীর আর মানে রোধ আর পরিবাহীর সময়, মানে কত সময় দিয়ে পরিবাহিতাতে যাচ্ছে তাপ, সেটা যদি স্থির থাকে। চলো সেকেন্ড যে সূত্র, জুলের দ্বিতীয় সূত্র কি বলছে। দ্বিতীয় সূত্র বলছে যে কোন পরিবাহীর আবার সেই উৎপন্ন তাপ এবার রোধের সাথে কেমন সম্পর্কযুক্ত, বলছে রোধের সাথে একদম সরল সম্পর্কযুক্ত। তাহলে H প্রপোর্শনাল টু হচ্ছে R। অবশ্যই যখন R বলছি তাহলে বাকি দুজন যে দুজন কারা কারা, I এবং T স্থির। তাহলে এটাকে যদি ভাষায় বলতে চাই তাহলে কি বলবো, বলবো যে কোনো পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সমানুপাতিক যদি প্রবাহ মাত্রা এবং পরিবাহিত যে সময় তা স্থির থাকে। একদম সহজ করে নিজের ভাষায় বলার চেষ্টা করবে, কোনো মুখস্থ করার দরকার নেই। বারবার করে বলছি যে H আর এর সঙ্গে সমানুপাতিক, মানে পরিবাহিত উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক যদি প্রবাহ মাত্রা আর সময় স্থির থাকে। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার, H প্রপোর্শনাল টু T, মানে পরিবাহিতে উৎপন্ন যে তাপ সেটা যত সময় ধরে তাপ মানে কারেন্ট যাবে তার সমানুপাতিক। তাহলে টি এর সমানুপাতিক, অবশ্যই সেখানে কি হবে, I এবং R স্থির। আমরা যৌগিক ভেদ থেকে জেনেছি যে এই H প্রপোর্শনাল টু এটা, H প্রপোর্শনাল টু এটা, H প্রপোর্শনাল টু এটা, এরকম যদি থাকে তাহলে H কি হয়, এই সবগুলোকে একসাথে করা যায়। সুতরাং এখানে কি বলতে পারি, যৌগিক ভেদের সূত্রানুযায়ী, যৌগিক ভেদের সূত্র কি বলছে, বলছে H প্রপোর্শনাল টু I স্কয়ার আর T হবে। এবার আমরা জানি ভেদের এই সমানুপাতিক চিহ্ন ওঠাতে গেলে একটা ধ্রুবক নিতে হয়। আমি এখানে ধ্রুবক নিচ্ছি, H সমান সমান I স্কয়ার আর T। এখানকার ধ্রুবকটা স্পেশাল, সেই ধ্রুবকটাকে নিচে নিতে হয় এবং সেই ধ্রুবকটা হচ্ছে J। এই J কে কি বলে, এই J কে বলা হয় হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। হচ্ছে এই যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের দুটো মান আছে, একটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে মান, একটা হচ্ছে এসআই পদ্ধতিতে মান। সিজিএস পদ্ধতিতে মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, আর এসআই পদ্ধতিতে মান হচ্ছে 1। ঠিক আছে, এবার এটা হচ্ছে আমার আসল গাণিতিক রূপ, H ইকুয়াল টু I স্কয়ার আর T বাই J। মানগুলো যদি বসাই তাহলে এই সূত্রটাই ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে, তখন উত্তর হবে হচ্ছে 0.24। ওই যে 4.2 নিচে যদি বসাই 1/4.2 মানে হচ্ছে 0.24 I স্কয়ার আর T। এই সম্পর্কটা ভালো করে মনে রাখতে হবে, এটাই আমাদের বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে কাজে
লাগবে। হয়েছে? এবার এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এই যে উৎপন্ন তাপ সেটা রোধের সঙ্গে সমানুপাতিক হলো, প্রবাহ মাত্রার সঙ্গে বর্গের সমানুপাতিক হলো, সময়ের সমানুপাতিক হলো, বিভব পার্থক্যের সঙ্গে কি এর সম্পর্ক নেই? হ্যাঁ অবশ্যই আছে। যেহেতু প্রবাহ মাত্রার সঙ্গে সম্পর্কিত জন্য বিভব পার্থক্যের সঙ্গেও সম্পর্কিত হবে। আমরা জানি যে কি জানি ভি ইকুয়াল টু আই আর, কিসের সূত্র থেকে? ওহমের সূত্র থেকে। তাহলে এখানে আই ইকুয়াল টু কি হবে? আই ইকুয়াল টু হবে ভি বাই আর। তাহলে যেখানে যেখানে আই আছে সেখানে সেখানে ভি বসাই। তাহলে ক্যালকুলেশনটা হবে এরকম, এইচ ইকুয়াল টু 0.24 ভি স্কোয়ার বাই আর স্কোয়ার আর টি। আর স্কোয়ারের একটা আরের সঙ্গে ওপরের একটা আর কেটে গেল, তাহলে এইচ ইকুয়াল টু হলো 0.24 ভি স্কোয়ার টি বাই আর। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে বিভব পার্থক্যের সঙ্গে উৎপন্ন যে তাপ সেটা হচ্ছে ওই বর্গের সঙ্গে সমানুপাতিক, তাই তো? হয়ে গেল। এই হচ্ছে আমার জুলের সূত্র। এবার যে জিনিসগুলো আসবে সেগুলো হচ্ছে বিভিন্ন দৈনন্দিন জীবনে আমরা যেগুলো বাড়িতে ব্যবহার করি সেই সম্পর্কে কিছু তথ্য। চলো দেখে নেওয়া যাক।